আচ্ছা, সো এই পার্টে আমরা একটু দেখব ইনভার্সন অফ কন্ট্রোল অর ইনজেক্টিং ডিপেন্ডেন্সি। এটা কি আসলে? সো ইনজেক্টিং ডিপেন্ডেন্সি বা ইনভার্সন অফ কন্ট্রোল, আচ্ছা আমরা একটু এই কথাটা পড়ি, তারপর আমি আমার কথাটা বলছি। দ্য কোর অফ দ্য স্প্রিং ফ্রেমওয়ার্ক ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ইনভার্সন অফ কন্ট্রোল। মানে স্প্রিংটার একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এই আইওসি। So IOC is a technique that externalizes the creation and management of the component dependencies. So বিভিন্ন কম্পোনেন্ট ডিপেন্ডেন্সিগুলোকে সে কী করে এক্সটার্নালি ম্যানেজ করে, মানে বাইরে থেকে এইটাকে কন্ট্রোল করবে। কনসিডার অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন কি বলছে, ইন হুইচ ক্লাস ফুড ডিপেন্ড অন অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস বার টু পারফর্ম সাম কাইন্ড অফ প্রসেসিং। মানে বলতেছে যে ফুড নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আবার বার নামে একটা ক্লাস আছে তার উপর ডিপেন্ডেন্ট, মানে তার সাথে ইনহেরিট করা। সো ট্রেডিশনালি ফুড ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ আ বার ইউজিং দ্য নিউ অপারেশন। আমরা কি করি, একটা ক্লাসের মধ্যে এসে যখন একটা ক্লাসকে ব্যবহার করতে চাই, এসে আমরা কি করি, শুরুতে ওই ক্লাসের নামটা লিখি, লিখার পর একটা ভ্যারিয়েবল লিখি, ইকুয়াল সাইন দেই, নিউ লিখি, তাকে আবার কনস্ট্রাক্টরকে কল করি, তাই করি না? তাই তো করি নাকি? সো বলতেছে আমরা এই কাজটা করি ট্রেডিশনালি, ইউজিং এ যে নিউ অপারেটর অর অবটেইনিং ফ্রম সাম কাইন্ড অফ ফ্যাক্টরি ক্লাস। মানে এই ক্লাসগুলোকে ব্যবহার করার জন্য আমরা কি করি, এই নিউ অপারেটর ইউজ করে এই ধরনের কাজগুলো করি। তো বলছে তোমরা যদি এবার আইওসি অ্যাপ্রোচ ইউজ করো, তাহলে অ্যান ইনস্ট্যান্স অফ বার অর আ সাব ক্লাস ইজ প্রোভাইডেড টু ফু অ্যাট রান টাইম বাই সাম এক্সটার্নাল প্রসেস। বলছে রান টাইমে আমরা এটাকে কি করতে পারবো, কিছু এক্সটার্নাল পদ্ধতি ইউজ করে আমরা এটা একটা ক্লাসকে একটা ক্লাসের মধ্যে পুশ করে দিতে পারবো। সেটা আবার কি, দিস বিহেভিয়ার দ্য ইনজেকশন অফ ডিপেন্ডেন্সি অ্যাট রান টাইম। মানে এই ইনভার্সন অফ কন্ট্রোল বা এটার আরেকটা পার্ট, মানে আরেকটা সিনোনিম হচ্ছে ইনজেক্টিং ডিপেন্ডেন্সি। সো ইনজেক্টিং এই কথাটার মানে কি, যদি আমরা সহজ বাংলা ভাষায় বুঝতে চাই, ইজ লাইক একটা ইনজেকশন যেটার মধ্যে কিছু মেডিসিন আছে, আপনার শরীরে বাইরে থেকে আমি পুশ করে দিই। বাইরে বলতে আপনার শরীরের অঙ্গেই পুশ করব, কিন্তু ধরেন আপনার কথার কথা আপনার মাথায় ব্যথা উঠছে, বা অথবা আপনার প্রচণ্ড গ্যাসের প্রবলেমে ফিল করতেছেন, তা আপনি কী করবো, আপনার পাকস্থলীর মধ্যে ইনজেকশন মারবো আমি? নো, আমি তো ইনজেকশনটা মারবো আপনার হাতে, বা যেই জায়গায় ইনজেকশনটা পুশ করতে ঠিক সেই জায়গাটায়। তো এই ইনভার্সন অফ কন্ট্রোল ইজ লাইক দ্যাট। মানে হচ্ছে ও কী করবে, একদম মূল জায়গা যাবে না, কিন্তু ও কী করবে, এক্সটার্নালি এই ধরনের কাজগুলোকে কন্ট্রোল করতে পারে, এবং খুব অল্প অল্প লিখায়। মানে অল্প লিখা বলতে একটা দুইটা শব্দে, মানে একটা বা দুইটা শব্দ আমরা লিখব, হিউজ কাজ ও নিজে নিজে কমপ্লিট করে ফেলবে এই আইওসির মাধ্যমে। ওকে, আচ্ছা। তো এখানে আরও বলতেছে লিড টু আইওসি বিগিনিং রিনেম বাই মার্টিন ফাউলার কি ফাউলার্স, আরে বাবা রে বাবার নাম কি, অ্যাজ দ্য মাচ মোর ডেসক্রিপটিভ ডিপেন্ডেন্সি ইনজেকশন। মানে ও কী করছে, যে আইওসি যে নামটা আছে এটাকে আবার সে এই মিস্টার যে কি মার্টিন ফাউলার, উনি আবার এটাকে একটু রিনেম করছে, রিনেম করে সে আবার এটার নামকরণ করছে কি ডিপেন্ডেন্সি ইনজেকশন। মানে এই কথাটা হচ্ছে, এই কথাটার মানেটা বুঝতে একটু বেশি সহজ হয়। তো চ্যাপ্টার 3-তে আমাদেরকে এটা সম্পর্কে আরও বিস্তর জানাবে বলতেছে, আমরা পরে জানবো না। সো এই ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে এখানে আরও কিছু কথা আছে, যে কথাটার মূল কথাটা আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করছি। সো এত বড় গল্প আমরা পড়বো না এখান থেকে। সো বলতেছে যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন আমরা ইউজ করি, বা আইওসি যেটা আগের নাম ছিল এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কী পাবো, বলছে রিডিউস গ্লু কোড। গ্লু মানে কি জানেন তো, আঠালো, আঠা, তাই না? তার মানে একটার সাথে একটা ডিপেন্ডেন্সি ডিরেক্টলি অনেক কমে যাবে। তার মানে ওই যে বলছেন একটু আগে, যদি আমরা ব্যাপক চেঞ্জ করতে যাই একটা প্রোগ্রামে, তাহলে কি করতে হবে, অনেক জায়গা চেঞ্জ করার দরকার নাই, আমরা শুধু ডিপেন্ডেন্সি ইনজেকশন চেঞ্জ করব, ব্যাপক আকারে চেঞ্জ হয়ে যাবে। তার মানে র কোড আমরা একদমই ধরবো না চেঞ্জ করার জন্য, শুধু ডিপেন্ডেন্সিগুলো চেঞ্জ করবো উপর থেকে, মানে ডিআইগুলোকে চেঞ্জ করব। ক্লিয়ার? তো সিম্পলিফাইড, যেহেতু আমাদের কোডের মধ্যে একটার সাথে একটা ডিপেন্ডেন্সি এরকম কম থাকবে, তো যার কারণে আমাদের কোডটা মানে কনফার্মলি সিম্পলিফাইড হবে, সহজ হবে অনেক, তাই না? আচ্ছা, ম্যানেজ করাও সহজ হবে, যে একটু আগে যেটা শেয়ার করলাম, যে চেঞ্জ করতে গেলে খুব ইজিলি আমরা ম্যানেজ করে ফেলতে পারবো।
টেস্টেবিলিটিও বেড়ে যাবে, যেহেতু কোডের মধ্যে পেঁচানো গেছানো খুব কম আছে, সো সেটা টেস্ট করতে আমাদের সুবিধা হবে অনেক। গুড অ্যাপ্লিকেশন ডিজাইন, এবং এটা দিয়ে যেটা হবে যে অ্যাপ্লিকেশনের যে গুড ডিজাইনটা, মানে একটা ডিজাইন প্যাটার্ন ফলো করা হবে। ওকে, কারণ আমরা যেখানে সেখানে কোড লিখবো না, কোড লিখারও কিছু জায়গা থাকবে, চাইলেই করতে পারবো কিন্তু লিখবো না। ওকে, সো ডিপেন্ডেন্সির সাথে আরও কিছু কথা আছে। সো সাপোর্ট বলতেছে জাভা 9 থেকে এটা সাপোর্ট করতেছে। তারপরে একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা AOP উইথ স্প্রিং। এটা কি বলছে? AOP provides the ability to implement cross-cutting logic. That is কি সেটা? So বলছে logic that applies to many parts of your application in a single place, and to have that logic applied across your application automatically. অনেক বড় কথা, আমি একটু সহজভাবে বলতেছি। বলতে মানে হচ্ছে কি, একটা জায়গা থেকে আপনি একটা অ্যাপ্লিকেশনের অনেকগুলো জায়গাকে কন্ট্রোল করবেন, সেই কন্ট্রোল একটা স্পেশাল সিস্টেমের নামই হচ্ছে এই অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি যদি একটা সহজ উদাহরণ দিই, আপনারা অলরেডি বুঝে যাবেন। এই আমরা জাস্ট রিসেন্টলি কালকে শেষ করলাম অ্যাঙ্গুলার করা। অ্যাঙ্গুলারের একটা জায়গা ছিল, যে জায়গাটা আমরা মোটামুটি সব জায়গায় অনেক বেশি ব্যবহার করছি, সেটা কোন জায়গাটা? অথ সার্ভিস। অথ সার্ভিসকে আমরা কত জায়গায় ইউজ করছি না? করছি তো নাকি? সো এরকমই বলতেছে যে এরকম একটা পয়েন্ট বানায় দিবে, ওই পয়েন্ট থেকে আমরা এটাকে সব জায়গায় ব্যবহার করতে পারবো। সো এই একটা ফিচার, মানে এই একটা তত্ত্ব, এই তত্ত্বটাকে আসলে বলা হচ্ছে AOP। ওকে, আরও কিছু কথা বলছে দেখেন। স্প্রিং অ্যাপ্রোচ টু AOP ইজ টু ক্রিয়েট ডাইনামিক প্রক্সিস টু দ্য টার্গেট অবজেক্ট অ্যান্ড ওয়েভ দ্য অবজেক্ট উইথ দ্য কনফিগারেড অ্যাডভাইস টু এক্সিকিউট দ্য ক্রস কাটিং লজিক। আসলে যেটা করবে যে এই যে সিস্টেমটা যে চলবে, এটা যেটা হবে একটা ডাইনামিক স্টাইলে হবে, মানে আপনাকে ম্যানুয়ালি বারবার তৈরি করতে হবে না। যেখানে দরকার হবে সেখানে সে নিজে এটাকে একটা কপি তৈরি করবে, করে নিয়ে সেটাকে আপনার সিস্টেমের সাথে বা আপনার টার্গেট যে কাজটা আছে সেটার সাথে সে এটাকে নিজে নিজেই ব্যবহার করতে পারবে। ওকে, তো যেহেতু নিজে নিজে সে কমপ্লিট করতে পারবে, তার মানে দেখেন আমাদের অনেক ম্যানুয়াল কোড করতে কমে যাচ্ছে। ওকে, so by the nature of JDK dynamic proxies, target object must implement the interface declaring the method with the which the AOP advice will be applied. মানে AOP-র কোন অপশনটা ওটার মধ্যে অ্যাপ্লাই করব সেটা শুধু আমরা তাকে বলে দিলে অটোমেটিক AOP-র ওই স্টাইলটা বা ওই অ্যাপ্রোচটা ওটার মধ্যে অ্যাপ্লাই হবে। অ্যানাদার পপুলার AOP লাইব্রেরি ইজ Eclipse Aspect Project, এটা লাইব্রেরির নাম আর কি এটা, which provide more powerful feature including object construction, class loading and a stronger constructing capability. মানে যেটার মাধ্যমে কি হয়, কনস্ট্রাক্টর নিজে নিজে তৈরি করে দিচ্ছে, ক্লাসকে নিজে নিজে লোড করতে পারতেছে, একটা ক্লাসের সাথে একটা ক্লাসের যে রিলেশন সেটাকে সে নিজে নিজে রেডি করতে পারতেছে। দেখবেন আমরা যখন কোড লেখা শুরু করবো, আমাদের অনেক আগে আমরা টুকটাক যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখন অনেক বেশি কমে যাবে বিকজ অফ দিস ফিচার্স। ওকে, তো এখানে কিছু সাপোর্টের কথা বলা আছে, এত সাপোর্ট দরকার নাই। আর আমরা শিখব এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। এটা সবার জন্যই আছে। আমরা জাভাস্ক্রিপ্টে পড়ছিলাম, সরি JSP-তে পড়েছিলাম না এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, অ্যাঙ্গেল ব্রেকেট, তারপর পার্সেন্টেজ সাইন, তারপরে শুধু অ্যাঙ্গেল ব্রেকেট, তার মধ্যে কিছু শব্দ, তো এগুলো কিন্তু তার EL বা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে কথাগুলো এগুলোই তো এখানেও আছে। স্প্রিংয়ের জন্য কিছু এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ আছে, সেটা কি? তো বলছে EL ইজ দ্য টেকনোলজি টু অ্যালাউ অ্যান অ্যাপ্লিকেশন টু ম্যানিপুলেট জাভা অবজেক্ট অ্যাট রান টাইম। রান টাইমে সে এই জাভার অবজেক্টগুলোকে সে ইউজ করতে পারে। যেমন আমরা UI থেকে ডাটা পাঠাবো, অথবা ধরুন আমরা HTML থেকে ডাটা পাঠাবো। তো HTML এর ডাটাগুলো তো আমাদের প্রোগ্রামকে বুঝতে হবে যে কী ডাটা আসতেছে, এই ডাটাগুলো কার কাছে নিয়ে যেতে হবে, কে সেভ করবে, কে এটাকে চেক করবে, এই জিনিসগুলো আমাদের বলতে হবে না? তো বলতেছে এই কাজগুলো করার জন্য মূলত আমরা এই EL ইউজ করব। ওকে, হাউএভার দ্য প্রবলেম উইথ EL ইজ দ্যাট ডিফারেন্ট টেকনোলজিস প্রোভাইড দেয়ার ওন EL। এটা হচ্ছে আসলে সবচেয়ে বড় সমস্যা। JSP-তে একরকম, অ্যাঙ্গুলারে একরকম, JSF-এ আরেক রকম, স্প্রিংয়ে আরেক রকম। মানে সবার এই লাইব্রেরিটা সবার নিজেদের বানানো, তো তার মানে হচ্ছে এটা ইউনিভার্সাল না, এটা যে যার মতো বানিয়ে নিয়েছে। সো আমাদেরকে সবারটাই মনে রাখতে হবে যদি ওদেরকে নিয়ে কাজ করতে হয়। ওকে, সো বলতেছে যেমন যে ফর এক্সাম্পল যে JSP-র কথা বলতেছে, এই যে JSF-এর কথা বলতেছে, তো বলতেছে তাদের যে EL-গুলো আছে কারোর সাথে মানে দেখছেন আর ডিফারেন্ট,
মানে কারোর সাথে কারো কোনো মিল মহব্বত নাই, মানে টোটালি ডিফারেন্ট স্টাইলে লিখতে হয়, ঠিক আছে? তো এখানে বলছে টু সলভ দিস প্রবলেম দ্য ইউনিফাইড এক্সপ্রেশন ইএল ওয়াজ ক্রিয়েটেড, বলছে এই প্রবলেম সলভ করার জন্য ইউনিফাইড একটা সিস্টেম বানিয়েছে তারা। সো বিকজ দ্য স্প্রিং ফ্রেমওয়ার্ক ইজ evolving so quickly, there is a need for a standard expression language that can be shared among all the Spring Framework modules. মানে বলতেছে যে স্প্রিংটা যেহেতু বাজারে মাত্র আসতেছে, মানে খুব ব্লুম করতেছে, এইটা একটা ব্যাপার। সো তাদের অলরেডি দরকার যে একটা স্ট্যান্ডার্ড ইএল লাইব্রেরি বানানোর, যেন স্প্রিংয়ের যত ধরনের মডিউল আছে সবার সাথে খুব সহজে এটাকে ব্যবহার করা যায়। সো কনসিকুয়েন্সলি বলা আছে স্টার্টিং ইন ভার্সন 3.0 স্প্রিং ইন্ট্রোডিউস দ্য স্প্রিং স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, মানে স্প্রিং 3.3 এর ভার্সন 3 থেকে শুরু করে ওরা এটাকে ইন্ট্রোডিউস করে ফেলছে, মানে স্ট্যান্ডার্ড নিয়ে আসছে, যেন স্প্রিংয়ের যতগুলো সেক্টর আছে সব সেক্টরে যেন একই রকম জিনিস ব্যবহার করা যায়। ক্লিয়ার? দেন এই যে বলতেছে SPEL মানে স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ প্রোভাইড পাওয়ারফুল ফিচার ফর এভালুয়েটিং expression and for accessing Java object and Spring Beans at runtime. The result can be used in the application or inject into the other Java bin. মানে যার কারণে বলতেছে যে আমরা ডেটাগুলোকে অন্য বিনের মধ্যে ট্রান্সফার করতে পারতেছি। যেমনটা আমরা কি করছি জেএসপিতে কি করছি, আমরা যখন ডাটা সেভ করতে গেছি তখন আমরা কি করছি, পোস্ট করে কি করছি আরেকটা পেজে পাঠিয়ে দিয়েছি। ওই পেজ আবার কি করেছে, আমাদের ডাটাগুলোকে বুঝেছে যে কার মানে কোন প্রপার্টিজের ভ্যালু কোনটা, বুঝে আবার সে কী করেছে, সে আমাদের ডাওয়ের সাথে কন্ট্রাক্ট করেছে। ডাও আবার তখন কি করেছে, ডেটাবেজের সাথে কন্ট্রাক্ট করছে। ডেটাবেজ তখন বুঝেছে হ্যাঁ এটা তো আমার জন্য, মানে আমার কাছে এসেছে সেভ হওয়ার জন্য, তখন সেটাকে সেভ করে দিয়েছে। সো এই কাজগুলি তখন আমরা করতেছি বা মানে করেছি। সো এইখানকার ইএল দিয়েও ঠিক একই রকম কাজই আমরা কমপ্লিট করব, যদিও আমরা স্প্রিংয়ের সাথে ডিরেক্টলি কোনো ইউআই ইউজ করব না এখন না, কখনই করব না। কারণ স্প্রিং থেকে আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস বানানো, মানে এপিআই বানানো। কিন্তু স্প্রিং দিয়ে কিন্তু ফুল কাজ কমপ্লিট করা যায়, মানে আপনার অ্যাঙ্গুলার লাগবে না এটার মধ্যে, শুধু স্প্রিংয়ের পাওয়ার দিয়ে আমরা ইউআই সহ কাজ করে ফেলতে পারবো। ওরকম ফিচার্স কিন্তু স্প্রিংয়ে আছে। কিন্তু ওই যে বলছি আমাদের জাভা অ্যাপ্লিকেশনের একটা মূল তত্ত্ব কি, সিকিউরিটি। সো সিকিউরিটি ম্যানেজ করার জন্যই সব জিনিসকে এক জায়গায় ইউজ করা হচ্ছে না। এই জন্য কী বলছে, অ্যাঙ্গুলার থাকবে বাইরের জিনিস, মানে ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ড ওটা যদি কেউ খুঁজে পেয়েও যায়, ওখানের মধ্যে এমন কিছু থাকবে না যেটা দিয়ে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ডাটাবেসটা কোথায় আছে, ডাটাবেসটা কী আছে কি না আছে। কারণ সে খুঁজে পাবে কিছু লিঙ্ক, ওই লিঙ্কে সে ক্লিক করলে দেখবে তার কাছে চাচ্ছে অথেন্টিকেশন, যে তুমি আগে অথেন্টিকেশন দাও তারপর দেখো লিঙ্কে কী আছে। তো সে অথেন্টিকেশনও খুঁজে পাবে না, লিঙ্কে কী আছে সেটাও সে পাবে না। কেন? কারণ অথেন্টিকেশন যে আপনি যে ইউজ করবেন অ্যাজ এ ইউজার হিসাবে আপনি নিজেও জানবেন না যে অথেন্টিকেশনটা আসলে কী। ও যে বলছিলাম যে ইউজার নেম পাসওয়ার্ড আপনি জানেন ঠিক আছে, কিন্তু আমি যে টোকেন বানাবো, যে টেকনোলজি ব্যবহার করে, ওই টোকেন টেকনোলজিতে আমি কাউকে বলবো না, এটা কেউ জানবে না শুধু ডেভেলপার ছাড়া। তাহলে তো আপনি ওই সিস্টেমের মধ্যে আর যেতেই পারতেছেন না, সো সিকিউর হয়ে গেল না। সো এই কারণে ওরা কী করে, যে টোটাল জিনিসগুলোকে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় সেপারেট করে ফেলছে, যেন সিকিউরিটিটা কোনোভাবেই যেন কনসিডার না হয় এখানে, মানে হ্যাম্পার না হয়, দুঃখিত। ক্লিয়ার? ওকে ফাইন। সেখানে বলছে স্প্রিংয়ের ভ্যালিডেশন নিয়ে তো দরকার নাই এখানে আমাদের, তো এটা আমাদের একটু জোর লাগবে। সো অ্যাক্সেসিং ডাটা ইন স্প্রিং, তো যেহেতু আমরা এন্টারপ্রাইজ সফটওয়্যার বা এন্টারপ্রাইজ এডিশন জিনিসটাকে ব্যবহার করতেছি, তাহলে আমাদের কি করতে হবে, বড় অনেক ডাটা নিয়ে কাজ করতে হবে। সো এত ডাটা নিয়ে কাজ করার জন্য তো ডেফিনেটলি ওর কিছু না কিছু ফিচার্স থাকা দরকার। তো সেগুলো কি বলছে, ডাটা অ্যাক্সেস অ্যান্ড পারসিস্টেন্স সিম টু বি দ্য মোস্ট ডিসকাস টপিক ইন দ্য জাভা ওয়ার্ল্ড। ওই যে ডাটা নিয়ে আসলে তার মূল ঘটনা সিকিউরিটি মানে তো ডাটা সিকিউরিটি দিতে হবে, তাই না? তো বলছে স্প্রিং provide excellent integration with a choice selection of these data access tools. তার মানে ওর কিছু নিজস্ব কিছু অ্যাক্সেস টু, মানে কিছু টুলস আছে বা কিছু যন্ত্রপাতি আছে, কিছু কোড আছে যেটা আমরা ব্যবহার করব। সেটা কি, ইন অ্যাডিশন স্প্রিং মেক্স কি প্লেন ভ্যানিলা জেডিভিসি কি viable option to many project with its simplified wrapper API
অ্যারাউন্ড দ্য স্ট্যান্ডার্ড এপিআই, মানে বলতেছে স্প্রিং ভ্যানিলা নামে একটা সিস্টেম আছে যেটা দিয়ে সে জেডিবিসির মাধ্যমে এই ডাটাবেসগুলোকে কন্ট্রোল করে। আরও কিছু বলছে স্প্রিং ডাটা অ্যাক্সেস মডেল প্রোভাইড আউট অফ দ্য বক্স সাপোর্ট, মানে এগুলো ছাড়াও সে বাইরের আরও কিছু সাপোর্ট দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে জেডিবিসি, হাইবারনেট, জেডিও অ্যান্ড দ্য জেপিএ। মোস্ট পাওয়ারফুল সিস্টেম হচ্ছে এই জেপিএ, জাভা পারসিস্টেন্স এপিআই। আমরা এই জেপিএ ইউজ করব জেডিবিসির সাথে। ওকে, মানে এটার মধ্যে এইটা এই জেপিএর মধ্যে জেডিবিসিও দেওয়া আছে, হাইবারনেটও দেওয়া আছে, দুইটা একসাথে এটার মধ্যে মিক্সচার করে একটা সিস্টেম বানানো আছে এখনকার ভার্সনগুলোতে। ওকে, জেডাব্লিউটি তো স্যার সিকিউরিটির জন্য, আর এগুলো তো ডাটাকে স্টোর করার জন্য, ডাটাকে অ্যাক্সেস করার জন্য, মানে আপ ডাউন করানোর জন্য, ট্রানজ্যাকশন করানোর জন্য। অবজেক্ট অর এক্সএমএল ম্যাপিং ইন স্প্রিং, মানে স্প্রিংয়ের যে বেসিক, আমরা খুব বেসিক স্প্রিং একটা করব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে নর্মাল স্প্রিং, মানে আমরা এখন যে স্প্রিংটা শিখতেছি এই স্প্রিংটা চালানো কত কঠিন, খুবই ঝামেলার। এই স্প্রিংটা যেটা মানে অপেক্ষাকৃত ঝামেলা না, খুবই ঝামেলা বললে আবার মানে কী বলে আবার দেশদ্রোহ হয়ে যেতে পারি, তো মোটামুটি ঝামেলা আসলে। কেন ঝামেলার, এই যে তার একটা ব্যাখ্যা ওরা করতেছে, বলতেছে একটা স্প্রিং প্রজেক্টকে আমরা চাইলে দুইভাবে কনফিগার করতে পারি। একটা হচ্ছে সরাসরি জাভা কোড লিখে, মানে অবজেক্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে এক্সএমএল কোডের মাধ্যমে। এক্সএমএল কোড তো আমরা একটু ইউজ করেছি, তাই না? মনে আছে না? কিছুটা তো দেখেছি অ্যাটলিস্ট, বিশেষ করে ওয়েব ডট এক্সএমএল জেএসপিতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো অটোমেটিক্যালি ক্রিয়েট করছে স্যার, এখানে আর আপনি অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারেন না, আপনাকে অনেক কিছু লিখতে হবে, লিখে লিখে কাজ করতে হবে। ওকে ফাইন, তো এখানে এই কথাটি বলছে, এখানে এটার ভিতরে যাচ্ছি না। ম্যানেজিং ট্রানজ্যাকশন, সো ট্রানজ্যাকশন ম্যানেজ করার জন্য তো ওগুলো আছেই, একটু আমরা একটু জানি। এবার বলতেছে দেখেন সিকিউরিটির ব্যাপারটা যেটা আসতেছে, বলতেছে স্প্রিং সিকিউরিটি প্রজেক্ট ফর্মালি নোন অ্যাজ, কি বলছে এটা, এজিক সিকিউরিটি সিস্টেম ফর স্প্রিং, মানে এটা নাম আর কি, ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রজেক্ট উইথিন দ্য স্প্রিং পোর্টফোলিও। মানে এখানে একটা প্রজেক্ট আছে আর কি দেখানোর জন্য, মানে আপনারা দেখতে পারবেন চাইলে। So Spring Security provides comprehensive support for both web application and method level security. It tightly integrates with a Spring framework and other commonly used to the authentication mechanisms such as HTTP basic based on এরকম। আচ্ছা যাই হোক, এখানে বলতেছে যে স্প্রিংয়ের যে সিকিউরিটি সিস্টেমটা সম্বন্ধে একটু জানাচ্ছে আমাদেরকে। তা বলতেছে এটাকে মানে খুব কম্প্রিহেনসিভ, খুব বিস্তারিতভাবে আমরা এখানে জানতে পারবো, এবং এটাতে ব্যাপক সিকিউরিটি ম্যানেজ করার অপশন আমাদের আছে। ওকে, এবং বলতেছে এটাকে খুব টাইটলি ম্যানেজ করা হয়েছে এখানে এটার মধ্যে, এবং কিছু অ্যালগোরিদম সম্বন্ধে বলছে যে HTTP বেসিক অথেন্টিকেশন, তারপর বলতেছে এখানে যে X.509 সার্টিফিকেট, SSO, এই ধরনের কিছু সিস্টেম দিয়ে এটাকে কনফিগার করা হয়। আর এবার আমরা একটা সিস্টেম সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে স্প্রিং বুট। তো বলছে সিটিং আপ আ বেসিক অফ অ্যান অ্যাপ্লিকেশন ইজ কাম্বারসাম জব, মানে একটা অ্যাপ্লিকেশন রেডি করা, মানে এটা ফাঁকা অ্যাপ্লিকেশন বানানো একটু ঝামেলার, মানে বড় কাজ। সো বলছে কনফিগারেশন ফাইল ফর দিস প্রজেক্ট মাস্ট বি ক্রিয়েটেড, বলছে এবার কনফিগারেশন ফাইলও বানাইতে হবে আপনাকে ম্যানুয়ালি, অ্যান্ড এডিশনাল টুলস অ্যাপ্লিকেশন সার্ভার মাস্ট বি ইনস্টলেড অ্যান্ড কনফিগার, মানে বলতেছে যে সার্ভার টার্ভার এভরিথিং আপনাকে এখানে নিজে নিজে ম্যানুয়ালি দিতে হবে, কনফিগার করতে হবে। তো বলছে স্প্রিং বুট ইজ এই যে Spring project that make it easy to create standalone production grade Spring based application that you can just run. বলছে স্প্রিং বুটের কাছে আমার একটা সিস্টেম আছে, আপনি চাইলেই মানে অফিসিয়াল ইউজ করার মতো বা অ্যাজ এ রিয়েল লাইফ ইউজ করার মতো প্রজেক্ট জাস্ট অল্প কিছু কাজে মানে ক্লিক টিক করে বানিয়ে ফেলতে পারবেন, এবং বানানোর পর জাস্ট চাইলে রান করে ফেলতে পারবেন, মানে কোনো কনফিগারেশন আপনাকে করতে হবে না। এটাই হচ্ছে স্প্রিং বুটের মূল মানে সবচেয়ে বড় মজাটা আসলে। স্প্রিং আর স্প্রিং বুটের মধ্যে জাস্ট এটাই পার্থক্য, স্প্রিংকে কনফিগার করতে অনেক সময় লাগে, কিন্তু স্প্রিং বুটকে কনফিগার করতে কোনো সময় লাগে না, জাস্ট হাইস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি ফুল প্রজেক্ট বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু একই, দুইটাই একই রকম জিনিস, কিন্তু স্প্রিং বুট যেটা হচ্ছে বুটের মধ্যে অনেকগুলো সিস্টেম মানে ইন্টিগ্রেট করে দেওয়া আছে, যেমন সার্ভার এটার মধ্যে বাই ডিফল্ট দিয়ে দেওয়া আছে, যত লাইব্রেরি লাগবে দিয়ে দেওয়া আছে, যত কনফিগারেশন লাগবে সেটা অটোমেটিক নিজে নিজে করে দিচ্ছে, যেটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। আমরা কোড করবো, কোড করলে তখন দেখবেন যে আসলে এই যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে কাজের মিলটা কত। ওকে, স্প্রিং এগুলো সব ম্যানুয়ালি করতে হবে, বুটে কিচ্ছু করতে হবে না।
হ্যাঁ স্প্রিং বুটের ভার্সন মাত্র 3.45 এরকম কিছু একটা বের হয়েছে। হ্যাঁ 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 এটার start dot spring io এই যে এটা হচ্ছে স্প্রিং এর অফিসিয়াল সাইট, দেখেন এই যে এটা। হ্যাঁ সো কি বলছে 11 ইজ নট ভ্যালিডিং, 17 হ্যাজ বিন সিলেক্টেড, মানে 11 এর সাথে এখন আসে কাজ করেন না বলে দিচ্ছে। এবং আমরা প্রজেক্ট কিন্তু এখান থেকে বানিয়ে ফেলবো। যে প্রথমে আমরা বলবো ধরেন গ্রেডেল, আমরা ইউজ করবো ম্যাভেন, আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি জাভা, মানে এটা কিন্তু কটলিন গ্রুপির সাথেও কাজ করে। হ্যাঁ তারপরে এখান থেকে আমরা এই ধরনের রিলিজগুলো আমরা নিব না, আমরা যে ফুল রিলিজগুলো নিব, যেমন 3.2.8 স্প্রিংয়ের নতুন এই ভার্সনটা, এই 3.4 এটা জাস্ট এখন আসতেছে, এখনও পুরোপুরি আসে নাই। হ্যাঁ হ্যাঁ তারপর এখানে জার, এই যে জাভার ভার্সন আপনি কত ব্যবহার করবেন এখান থেকে আপনি বলে দিবেন কোন কোন লাইব্রেরি আপনার লাগবে, যেমন স্প্রিং ওয়েব, জাস্ট ক্লিক এখান থেকে আর কি নেব না এখান থেকে। আচ্ছা এগুলোকে সরাইনি, দুঃখিত। এই যেখানে আমরা খুঁজে বের করব, এই যে লম্বক, তারপর ওয়েব, তারপর মাইএসকিউএল, তারপর জেপিএ, আর কি লাগবে লম্বক লম্বক লম্বক, আরটা যেন কি লাগে ডেপটুল, ডেপটুল শেষ, জাস্ট জেনারেট প্রজেক্ট বানায় ফেলছে। দেখছেন এই যে আপনি প্রজেক্ট ডাউনলোড করে ফেলছেন, বাস এটাকে শুধুমাত্র আপনি আইডি দিয়ে ওপেন করবেন। এই যে এখানে নাম লেখা আছে, আমি তো নাম বদলাই নেই স্যার, জাস্ট দেখানোর জন্য দেখাইছি আপনাদেরকে। সো এখানে যদি আমি বদলে দিতাম সব চেঞ্জ হয়ে যেত। বাস এই যে ফাইলটা ডাউনলোড করলাম, এই ফাইলটাকে জাস্ট এক্সট্রাক্ট করে আপনি ব্রাউজার দিয়ে সরি আইডি দিয়ে ওপেন করে দেবেন, বাস রান করবেন, রান হয়ে যাবে অলমোস্ট। তবে 5-7 মিনিট সময় লাগবে, অন্য জিনিস কিছু ডাউনলোড করবে, আপনাকে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে না। যেমন মনে আছে আমরা যে জিএসএফ করার সময় লাইব্রেরি খুঁজে কত সময় নষ্ট করছি না? সো এখানে আর কিছু করতে হবে না, ওর যে লাইব্রেরি দরকার, যেখান থেকে দরকার, যেই ভার্সনের দরকার, সে নিজে সেটা আপনার জন্য ডাউনলোড করে নিয়ে আসবে। আপনি শুধু জাস্ট প্রজেক্টটা ওপেন করে 5-7 মিনিট বসে থাকবেন, দেখবেন উনি চিন্তা ডাউনলোড করতেছে। ডাউনলোড করা শেষ হলে আপনার বলবে যে ডাউনলোড ডান, এবার তুমি চালাও। এবং ডাটাবেজের কানেকশন করা যায় কত সহজ এটার মধ্যে, জাস্ট 3 লাইন কোড লিখবো, 3 লাইন কোড লিখলে ডাটাবেজে ফুল কানেকশন রেডি করে ফেলবে। তাও কোনো জাভা কোড না, নর্মাল কিছু কোড লিখবো। বুঝতে পারছেন স্যার, এত রিসোর্সফুল জিনিস এটা। ওকে ওকে ফাইন। আমরা তো অনেক বইটই পড়লাম, এবার দেখি একটা প্রজেক্ট নেওয়া যায় কিনা। তো নেটবিনস থেকে নিলে খুব ইজি, তারপরেও কিছু কনফিগারেশন করতে হয়, কিন্তু এটা যদি অন্য কোনো আইডি দিয়ে নেন, মানে পিওর স্প্রিং প্রজেক্ট, মাথা খারাপ হয়ে যাবে। সো চলেন নেওয়ার চেষ্টা করি আমরা সেটা নিউ প্রজেক্ট না, সরি, সো নিউ প্রজেক্ট। আপাতত এন্ড দিয়ে করতেছি আমি, জাভা ওয়েব। হ্যাঁ এন্ড থেকে জাভা ওয়েব, এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশন, এখান থেকে নেক্সট, নাম আপাতত এটাই থাকুক। সো নেক্সট, সো ওয়েব ভার্সন 10, টমকেট যা আছে সব ঠিকঠাক আছে। সো আবার নেক্সট, এই যে স্প্রিং ওয়েব এমবিসি, এখান থেকে এটাকে মার্ক করলাম আমরা। পাইছি বাবা, পাইছি। সো এই যে লাইব্রেরি পাওয়া গেছে আর কি 4.3.29 এটা। হ্যাঁ তাই তো, তাহলে 5টাই নেই। আর এখানে কনফিগারেশন হচ্ছে HTML ডিসপাচার নামই থাকবে, থাকুক। এখানে নাই, মানে এইখানে সাপোর্ট নাই আসলে। হ্যাঁ সো ইনক্লুড আবার JSTL ইনক্লুড করতে বলতেছে, JSTL ছাড়া চালাবো। আচ্ছা আবার তো JSTL ছাড়া চালাই, মানে জেএসপি আমরা নিতে চাচ্ছি না এটার মধ্যে, মানে স্প্রিংয়ের মধ্যে কিন্তু জেএসপি কাজ করানো যায়, আবার পিওর HTML দিয়ে কাজ করা যায়। হ্যাঁ সো আমি যাক এটাকে ফিনিশ করলাম, দেখি চলে কিনা। নিলাম তো, আচ্ছা যাই হোক। সো JSTL নেই নেই তো, তারপর আসছে, তার মানে JSTL আমাদের কি মেনুয়াল নিয়ে নিতে হবে। সো এটার স্ট্রাকচারও কিন্তু অনেকটা ইয়ের মতোই, কি যেন বলে জেএসপির মতোই। সো এই যে ওয়েব INF context.xml আগের মতোই আছে, ওয়েব ইনফোর মধ্যে, এটার মধ্যে আবার একটু বাড়তি জিনিস আছে, যেটা আগের চেয়ে একটু বেশি। ওয়েব XML আছে কিন্তু ঠিক অনেকটাই আগের মতোই, ঠিক আছে, কিন্তু এখানে আবার সাবলেটের ম্যাপিং করা আছে। আচ্ছা সো এখানে আবার ডিসপাচার সাবলেট আছে একটা, এটাই হচ্ছে একটা মূল জায়গা আসলে।
এই যে দেখেন, সেখানে প্রথমে বলা হচ্ছে যে কোনটা ইন্ডেক্স হিসাবে কাউন্ট করা হবে এই পেজটা, ভিউ রিজলভার হিসাবে কে কাজ করবে, মানে কোন ধরনের পেজগুলো এখানে চলবে। এই প্রজেক্ট জেএসপি ছাড়া চলবে না। সো আমরা বলে দিচ্ছি যে যেসব প্রজেক্ট মানে ফাইলের শেষ প্রান্তে জেএসপি থাকবে ওই ফাইলগুলো এবং যেটা এই ফোল্ডারের মধ্যে থাকবে সেই ফোল্ডারের ফাইলগুলোই চালাবা। আর এখানে বলা হচ্ছে গিয়ে ইন্ডেক্স নাম, প্রথম ইন্ডেক্সটা কোনটা, যে ফাইলটা চলবে ওখানে এটা বলা হচ্ছে এখানে। আরও আছে কিছু কথা অ্যাপ্লিকেশন কনটেক্সটে। যদি আমরা ডাটাবেসকে কনফিগার করতে চাই তাহলে এই যে দেখেন এখানে ডাটাবেসে কনফিগারেশন করার সিস্টেম দেওয়া আছে। ক্লাস মানে কি, ড্রাইভার ক্লাসটা কোনটা এখানে আমাদেরকে লিখতে হবে, যে com.jdbc.mysql.driver ওরকম লিখতাম না, ওইটা এখানে আমরা লিখবো না, সরি দুঃখিত, না এটা এখানে লিখবো আমরা ডাটা সোর্সের একটা ড্রাইভার আছে স্প্রিং ফ্রেমওয়ার্কে, এটা যা আছে তাই রাখবো। এই যে এখানে আমরা লিখবো এটা com.mysql.cc.jdbc ড্রাইভার, তারপর তার ইউআরএল, তারপর তার ইউজার নেম, তারপর তার পাসওয়ার্ড, এটা দিলেই এখানে কানেক্ট হয়ে যাবে। আর যদি আপনি জেপিআই বা হাইপারনেট সাপোর্ট নেন সেটা আবার নিচে আবার আলাদা করে কোড লিখে দিতে হবে। এখানে একটা ফাইল আছে যেটা নাম হচ্ছে গিয়ে redirect.jsp। তো যেটা হবে আসলে সবার আগে যে ফাইলটা চলবে সেটা হচ্ছে এই ফাইলটাই আসলে চলবে। ও আবার কি করবে, ও এই জেএসপি ফোল্ডার থেকে ইন্ডেক্স ফাইলটাকে তার মধ্যে রান করবে, যে দেখেন এখানে লেখা আছে কিন্তু যখন এই ফাইলটাকে কল করা হবে সে কী করবে, অটোমেটিক সেন্ড রিডাইরেক্ট করবে, নিজেকে ট্রান্সফার করে দেবে কোথায়, এই ফাইলে। তো চলেন আমরা একটু চালাই। HTML আচ্ছা দেখি চলে কি না, তাহলে আমরা এটা বানাইতে হবে। জেএসপি HTML দুইটি আপনি ব্যবহার করতে পারবেন। এই যে অলরেডি লাইব্রেরি তো অ্যাড করে দিয়েছে স্যার, এই যে ওয়াও, ওই যে বললাম না যা হওয়ার তাই, এখন এটাকে বসে বসে আবার ঠিক করতে হবে, ঠিক করলে এটা তখন এটার ওয়েতে তখন চলবে আর কি, মানে নতুন ভার্সন দিয়ে মিলাই জিলে এটাকে রেডি করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে গিয়ে নর্মালটার কাজ। আর একটু মজার ব্যাপার, আমরা আপাতত এটা এই ভিডিওটা এখানে স্টপ করলাম।